নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড। শ্রীনগর থেকে কিন্তু আমরা পরের দিন চলে গিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আমরা রেডি হয়ে গেছি আর সবাই কিন্তু সকালের মিষ্টি রোদ পোহাতে ব্যস্ত ছিলাম। ততক্ষণে সবাই একে একে গাড়িতে উঠছিল। গাড়িতে উঠেই কিন্তু আমরা দৌড় দিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। আপনারা বাড়িগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু বাড়ির ছাদগুলো প্রায় একই। এর কিন্তু একটা কারণ আছে। এখানে কিন্তু প্রচণ্ড বরফ পড়ে, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। আর ওই বরফগুলো যাতে ওপরে স্টে না করতে পারে তার জন্যই কিন্তু ছাদগুলো এইভাবে তৈরি করা হয়। বাড়িগুলোর প্যাটার্ন আলাদা, কিন্তু ছাদগুলো কিন্তু সবারই এক। আর আপনাদের যেমন বলেছিলাম এখানে কিন্তু জীবিকা পশুপালনও হয়, তাই ওই যে সব পশুদের ছেড়ে দিয়ে একটা তাঁবু খাটিয়ে কিন্তু ওনারা ভিতরে আছেন আর পশুরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর ঘাস খাচ্ছে। এটা কিন্তু ওদের একটা বড় জীবিকা ওখানে। আর এইটা হলো ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিস। এখানে কিন্তু ওনারা থাকেন, যখন যা প্রবলেম হয় ওনারা এখান থেকেই হেল্প করেন। আর আমরা খুব জোরে কিন্তু ছুটে চলেছি। একদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়, আর অন্যদিকে পাহাড়ের সাথে কিন্তু ছিল নদী। এইভাবেই ছুটে চলেছি সোনমার্গের দিকে। আপনারা জানেন আসলে আমরা সবাই সোনমার্গ বলি ঠিকই, কিন্তু ওই কাশ্মীর ওই স্থানটার নাম কিন্তু আসলে সোনামার্গ। আসলে সোনামার্গ বলার কারণ হলো স্বর্ণময় তৃণভূমি। ওখানে কিন্তু অনেক তৃণভূমি দেখা যায়। যেমন বললাম যে ওখানের পশুপালন কিন্তু ওদের জীবিকা। ওখানে কিন্তু এই কারণেই ওদের কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছেন এগুলো সব চাষযোগ্য জমি, সেখানে সব পরিষ্কার করে রেখেছে, যখন যেমন দরকার সেখানে চাষ করা হয়। এখানের একটা বিশাল বাজার দেখেছিলাম, আর বাজারটা কিন্তু অনেকটাই বড় ছিল। আর এই বাজার দেখতে সবথেকে বেশি যেটা ভালো লাগছে সেগুলো হচ্ছে ফল। এই ফলগুলোর মধ্যে একটাতেও হয়তো আপনারা দাগ খুঁজে পাবেন না, যেটা আমরা কলকাতায় খুব খুব সন্দেহ থাকে ফল কিনতে গেলে যে ভালো হবে কি না, কিন্তু ওখানে আপনারা নির্দ্বিধায় কিন্তু ফল কিনতে পারেন। বলতে বলতেই এক পাল ভেড়ার দল চলে গেল। আর আমাদের ড্রাইভার দাদা আমাদের মন বুঝে হয়তো গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, কারণ ওই যে বললাম পাহাড়ের পাশ দিয়ে কিন্তু সমানে এক নদী বয়ে চলেছে। আর আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে নেমে পড়েছি। আর দেখুন সেই দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। এই নদী বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে একটা সেতু, আর অপর দিকে শুধু পাহাড় আর পাহাড়। কুলকুল কলতান নিয়ে কিন্তু নদী বয়ে চলেছে, আর তার পাশেই কিন্তু জঙ্গলে ঘেরা পাহাড় আর পাহাড়। আর ঠিক উল্টো দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন প্রায় গাছবিহীন পাহাড়গুলো সব দাঁড়িয়ে আছে, আর তার মধ্যেখান দিয়ে সুবিস্তৃত রাস্তা, আর তার ঠিক পাশেই বয়ে যাচ্ছে কুলকুল করে নদী। আর মেয়ে এই আনন্দ ভরা পরিবেশ গায়ে মেখে নিতে চাইছে একটু সময় করে। আর দেখুন সেই নদী কতটা বিস্তৃত, অনেকটা জায়গা জুড়ে কিন্তু নদী বয়েই চলেছে আর বয়েই চলেছে।
আমরা যখন ওখানে নেমেছিলাম তখন কিন্তু প্রায় ফাঁকাই ছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই সব একে একে গাড়ি এসে জায়গাটা কিন্তু প্রায় ভরেই যাচ্ছিল। আর সবাই যে যার মতন দেখতেই পারলেন যে ছবি তুলতে ব্যস্ত। তারপরে আমরা আর সময় নষ্ট না করেই এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। ওই যে একটা রাস্তা চলে যাচ্ছে, ওইদিকে কিন্তু অমরনাথ, আর আমরা চলেছি সোনমার্গের দিকে। আর এবারের পাহাড়গুলো কিন্তু একদম অন্যরকম লাগবে আপনাদের কাছে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওই ওপরে যে পাঁচিলের মতন দেখছেন, ওটা কিন্তু আসলেই রাস্তা চলে গেছে একটা। আপনারা যদি একটু ভালো করে পাহাড়গুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে দূর থেকে মনে হচ্ছে একটা বিশাল পাঁচিল যেন ঘিরে রয়েছে আমাদের। আর এই পাঁচিলটা কিন্তু আমাদের সুরক্ষার একটা প্রধান বিষয়। এই পাহাড়ে কিন্তু আমাদের সীমান্তে থাকার জন্য আমরা অনেক বেশি সুরক্ষিত। আর এই সুরক্ষার জন্য আমরা অবশ্যই থ্যাঙ্কফুল ওই পাহাড়গুলোর ওপর, কারণ ওই পাহাড়ে চড়ে যে কোনো খারাপ ঘটনা ঘটতে একটু সময় লাগে। আর এই দেখতে দেখতেই আর্মি ক্যাম্প চোখে পড়ে গেল। এনারা কিন্তু ক্লাইম্বিং প্র্যাকটিস করছেন। আসলে যারা নতুন আর্মি জয়েন করেছেন, তার এখানে যাদের পোস্টিং হবে তাদের অবশ্যই কিন্তু পাহাড় চড়া জানতেই হবে, তাই ক্লাইম্বিং অবশ্যম্ভাবী শিখতে হবে। তাই ওখানে কিন্তু প্র্যাকটিস চলছিল। আমি জানি না আমার চোখ দিয়ে আপনাদের কতটা সুন্দরভাবে আপনাদের মন ভরাতে পারছি। সামনে কেন দুদিকেই পাহাড়, আর তার পাশ দিয়ে চলে যাচ্ছে নীল সিন্ধু নালা। শ্রীনগর থেকে সোনমার্গ প্রায় 80 কিলোমিটার যাত্রা করে সোনমার্গে পৌঁছালাম। আর এই হচ্ছে সোনমার্গের যেখানে গাড়ি রেখে আমরা খানিকটা ঘুরে নিয়েছিলাম। এখানে কিন্তু আপনারা খচ্চর অথবা ঘোড়ার পিঠে করে ওই পাহাড়ের ওপর উঠতে পারেন, উঠে ঘুরতে পারেন, এখানেই সময় কাটাতে পারেন। কিন্তু আমরা কিন্তু ওইখানের যে লোকাল গাড়ি, সেই লোকাল গাড়িতে করে 0 পয়েন্টের দিকে এগিয়ে গিয়েছিলাম। ওই 0 পয়েন্টে অনেকটা সময় কাটাবো বলেই আমরা এখানে খুব একটা সময় নষ্ট করিনি। সেখান থেকে লোকাল গাড়ি কিন্তু আপনারা অবশ্যই দরদাম করে নেবেন, কারণ ওরা একটা দাম বলবে, আপনারা কিন্তু দরদাম করে রেটটা ঠিক করে নেবেন। আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। লোকাল গাড়ি কিন্তু ফার্স্ট পয়েন্ট হিসেবে আমাদের একটা জিপ লাইনে দাঁড় করিয়েছিল। এখান থেকে জিপ লাইনে করে আরও একটা জায়গায় যাওয়া যায়, কিন্তু আমরা সেইখানে সময় নষ্ট করিনি, কারণ আমরা পুরো সময়টাই কিন্তু 0 পয়েন্টে ব্যয় করব বলে ঠিক করে নিয়েছি। তাই খানিকটা ভিডিও আর ফটো তুলে সোজা বেরিয়ে পড়েছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। জিপ লাইনটা যেখানে টানা হয়েছিল সেই জায়গাটাও কিন্তু ছিল অসম্ভব সুন্দর, কারণ জিপ লাইনের নিচেই ছিল সিন্ধু নদ। সেই সিন্ধু নদটাকে কেন্দ্র করে কিন্তু জিপ লাইনটা টানা হয়েছে। আর নিচে নীল সিন্ধু নদ, ওপর দিয়ে আপনি জিপ লাইনে করে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছেন। এক অবর্ণনীয় অভিজ্ঞতা হয়তো এই জিপ লাইনে চড়লে হতো, কিন্তু আমাদের পরিবারের কেউই সেই সাহস করে উঠতে পারেনি। তাই আমরা সেই গন্তব্য ছেড়ে আমরা 0 পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আর রাস্তাটা দেখুন, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার, কোনো উঁচু নিচু নেই। দেখতে দেখতেই আমরা আরও একটা জায়গায় দাঁড়ালাম। সেখানে কিন্তু কাশ্মীরের শেষ গ্রাম সারবল। এই হচ্ছে কাশ্মীরের শেষ গ্রাম, যেখানে এরপর কিন্তু কাশ্মীরের আর কোনো গ্রাম নেই। এই হচ্ছে
কাশ্মীরের শেষ গ্রাম। অদ্ভুত সুন্দরভাবে কিন্তু গ্রামটা তৈরি হয়েছে, একদম পাহাড়ের কোলে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, একদম পাহাড়ের কোলে সেই সার্ভাল গ্রাম। আর সবথেকে মজার ব্যাপার, আমরা যেদিনকে গিয়েছি তার আগের দিন রাত্রেই কিন্তু প্রথম বরফ পড়েছিল এই সিজনের, তাই পাহাড়ের চূড়াগুলো কিন্তু সাদা হয়ে গিয়েছিল অলরেডি। এইটুকুন দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। এখন কিন্তু আমরা এসে দাঁড়িয়েছি একটা গ্লেশিয়ার পাহাড়ের কাছে। সবাই দেখুন গাড়ি থেকে নেমে সেই গ্লেশিয়ারে হাত দেওয়ার জন্য উঠে গিয়েছে সেই পাহাড়ের কোলে। আর ওখানে কিন্তু গ্লেশিয়ার ছুঁয়ে দেখছে। এই জলগুলো কিন্তু গ্লেশিয়ার থেকে আসা বরফ গলা জল। আর এখানে কিন্তু বলে রাখা ভালো, এখানে গ্লেশিয়ারের মধ্যে অন্যতম হলো কিন্তু হিমালয়ান গ্লেশিয়ার আর কলহই গ্লেশিয়ার। আর বলতে বলতেই আমরা এসে দাঁড়িয়েছি 0 পয়েন্টে। এটা কিন্তু পীরপাঞ্জাল রেঞ্জ। দেখতেই পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। এখানে কিন্তু অনেক দোকান বাজার আছে, আপনারা এখানে সেই দোকানে ঢুকে অবশ্যই লাঞ্চ করতে পারেন। অনেক রকমের খাবার পাওয়া যায়। আমরাও ওখানে লাঞ্চ করেছিলাম, কারণ অনেকক্ষণ যেহেতু খেয়ে বেরিয়েছি, আর পাহাড়ে খালি পেটে কিন্তু একদমই থাকা যায় না, তাই অবশ্যই কিন্তু আপনারা খালি পেটে থাকবেন না, না হলে বমি আসবে, তাই একটু পেট ভরা রাখা চাই। এরপরেই কিন্তু আমরা এসে পড়েছি একটা বিশেষ জায়গায়, যেখানে কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়েছিল কোনো এক সময়। আমাদের ভুলে যাওয়ার কথা নয় সেই কার্গিল যুদ্ধ, যেখানে কত সেনানীর প্রাণ গিয়েছিল। এই সেই যুদ্ধস্থল যেখান থেকে কিন্তু সেই যুদ্ধের সূত্রপাত হয়েছিল। এইখানে কিন্তু তাদের উদ্দেশ্যে একটা ট্যাঙ্ক রাখা আছে, যেটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আর এই সেই প্রাচীন মন্দির, এটা কিন্তু অনেক উপরে, উঠতে যথেষ্ট কষ্ট হয়েছে আমাদের। এতক্ষণ পাহাড়ে হেঁটে যত না কষ্ট হয়েছে, এই মন্দিরটায় উঠতে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়েছে, কারণ আমরা অনেকটা উঁচুতে এমনিতেই এসে পড়েছি। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের কার্গিল আর লাদাখ যাওয়ার পথ, তাই জন্য আমাদের পাহাড়গুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো সবুজের ছোঁয়া নেই, আর অক্সিজেনের অবশ্যই অভাব আছে। তাই খুব ধীর পায়ে কিন্তু আমরা সেই মন্দিরে উঠেছিলাম। আর ওখানে প্রসাদ দিচ্ছিল, আমরা কিন্তু সেই প্রসাদ নিয়েছিলাম, আর মন ভরে প্রাণ ভরে কিন্তু প্রণাম করেছিলাম মহাদেবকে। এরপরেই কিন্তু আমরা আরও একটু উপরে উঠেছিলাম, মন্দির ছেড়ে পাশ দিয়ে পাহাড়ে উঠে এই সেই অপূর্ব দৃশ্য। বললাম যে আগের দিন রাত্রে বরফ পড়েছে, সেই দেখুন পাহাড়ের চূড়ায় চূড়ায় কি সুন্দর সাদা হয়ে আছে। এখানে বলে রাখা ভালো, এখানে কিছু পর্বতশৃঙ্গ রয়েছে, তাদের মধ্যে কিন্তু সিরবাল পিক, কলহই পিক, অমরনাথ পিক আর মাছই পিক কিন্তু অন্যতম। আর শৃঙ্গগুলো দেখেই মনে হচ্ছে যে কতটা সুবিশাল। আমরা কিন্তু অনেক অনেক উঁচুতে দাঁড়িয়ে রয়েছি, আর সব কিছু কতটা ছোট লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন। নদীটাকে একটা রেখা মনে হচ্ছে। আমরা কিন্তু যাওয়ার সময় জজিলা পাসে দাঁড়াইনি, তাই ফেরার সময় আমরা জজিলা পাসে দাঁড়িয়েছিলাম। আর এই সেই পাহাড় যাদের দেখলে মনে হয় যে তারা অঙ্গাঙ্গিভাবে একে অপরের সাথে যুক্ত, যেন মনে হচ্ছে ওরা একে অপরের সাথে কোলাকুলি করতে ব্যস্ত। আর পাহাড়ের গা বেয়ে যে রাস্তাগুলো গেছে, সেই রাস্তাগুলোকে দেখলে মনে হবে যেন রাস্তাগুলো পাহাড়গুলোকে জড়িয়ে জাপটে আছে।
দেখতে পাচ্ছেন গাড়িগুলোকে, দেখলে মনে হচ্ছে কি অত বড় বড় গাড়ি যাচ্ছে, একদম ছোট্ট দেশলাই বাক্সের মতন মনে হচ্ছে। রাস্তাগুলো সম্পূর্ণ কিন্তু সিল্ক রুটের মতো, আর দেখতে মনে হচ্ছে সাপের মতন পেঁচিয়ে আছে। আর এই মেঘ রৌদ্রে খেলাতে পাহাড়গুলো তো আরো সুন্দর রূপ নিয়েছে। ওইদিকে পাহাড়ের মাথাগুলোয় যখন বরফে রোদ পড়ছে তখন চকচক করে উঠছে সেই পাহাড়ের মাথাগুলো। আর এই সেই গাছবিহীন পাহাড়। আমরা যেহেতু লাদাখ কার্গিলের খুব কাছাকাছি, সেহেতু পাহাড়ের যে বৈশিষ্ট্য সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এখানে কিন্তু গাছের পরিমাণ অনেক কম। আর সত্যি কথা বলতে কি জানেন তো, যেখানে যেখানে গাছ আছে সেখানে যে গাছের রং, সেই রং যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য বাই বাই।